ল এক, আইনের আলোচনা শুরু করছি। দ্য পেনাল কোড 1860, 1860 সালের 45 নম্বর আইন। এটা আমার মুখস্থ হয়ে গেছে বারবার পড়িয়ে, আপনাদেরও হয়ে যাবে বারবার পড়লে। তাহলে এটা বাংলা কি? দণ্ডবিধি। দণ্ড বানান দেখেন, মূর্ধন্য ড। দণ্ড বানান কি? মূর্ধন্য ড। অনেকের বইয়ের জি। মধ্যে লিখে থাকবে দন্তন্য, দন্তন্য ড দেওয়া থাকবে, তার মানে আইনের নামের তার বানানে ভুল করে। তাহলে অনেকেই লিখিত পরীক্ষা দিবে। লিখিত পরীক্ষায় আপনারা দ্য পেনাল কোড 1860 এইভাবে আইন লিখবেন, আমি সেটা শেখাবো। লিখিত ব্যাচে আপনাকে আইনের নাম লিখতে হবে। আর এমসিকিউ তো আইনের নাম লিখতে হচ্ছে না, সব অপশনে আছে বৃত্ত পূরণ করা শুধু। লিখিত তো আপনাকে লিখতে হবে আইনের নাম। তো আপনি যখন বাংলা লিখবেন তখন ভুল হতে পারে বানান টানান। আইনের নাম সবসময় ইংলিশে এখন দিতে হবে, কারণ প্রশ্ন সবসময়, এর আগে যত এমসিকিউ প্রশ্ন পড়লাম দেখেন আইনের নাম কিসে আছে। আইনের নামগুলো সব দেখেন, ইংরেজিতে। এখানে দেখেন আইনের নাম ইংলিশে। এখানে কি আহ, দেওয়ানি কার্যবিধি কথাটা লিখতে পারতো না? এই যেমন এখানে এখানে ফৌজদারি কার্যবিধি লিখতে পারতো না, কিন্তু ক্রিমিনাল প্রসিডিউর কেন লিখছে? আইনের নাম ইংলিশে লিখছে, এখনকার স্টাইল এটা। মানে এটা জুডিশিয়ারির স্টাইল। আর প্রশ্ন তো জুডিশিয়ারি করে, কিন্তু আগে যখন বার কাউন্সিল করতো তখন আইনের নাম বাংলায় লিখতো। তাহলে আমি আবারও সতর্ক করছি, আইনের নাম ইংরেজিতে লিখবেন, বাংলায় লিখবেন না। তো অনেকের যাদের লিখিত নোট আছে, লিখিত বই আছে, দেখবেন আইনের নামে দণ্ড বানানে তারা কি লিখছে? দন্ত ন, মানে ভুল। বানান সম্পর্কে তারা সচেতনই না। তো বানান সম্পর্কে সচেতন না হলে কিন্তু লিখিত পরীক্ষা ফেল করে। এই এই কারণেই অনেকে ফেল করেছে। 18,000 পরীক্ষা দিয়েছে, 7,500 পাস। বানান ভুল করার জন্য অনেকেই কিন্তু ফেল করবে। আমি বলেছিলাম যে সূচিপত্র একাধিক থাকবে, এখানে কিন্তু সিলেবাস দেওয়া আছে, আপনারা সিলেবাসটা পড়ে নেবেন। এখান থেকে এটা এমসিকিউ প্লাস রিটেনের সিলেবাস। এই সিলেবাসটা একটু ইংলিশে পড়ে নিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথা থেকে প্রশ্ন আসে। এবং এই সিলেবাসের আলোকে আমার নোটটা সাজানো আছে। এই সিলেবাস দেখে কিছু কিছু সেকশন আমি বাদ দিতে পেরেছি, কিছু কিছু সেকশন আমি রাখতে পেরেছি নোটে। এখানে আলাদা সূচিপত্র দিয়ে দিছি। পার্ট ওয়ান, কত ধারা থেকে কত ধারা কোন জায়গায় আছে খুঁজে বের করতে সুবিধা হবে। এরপরে পার্ট ওয়ানে প্রাথমিক বিষয়সমূহ আছে। বিগত বার কাউন্সিল পরীক্ষায় এমসিকিউ প্রশ্নের বিশ্লেষণ আছে। ব্যাচ ওয়ানের ভিডিওতে খুব ভালোভাবে বোঝানো আছে। আমি আর পড়ে দিচ্ছি না, দেখেন। এখানে টোটাল 8টি পরীক্ষা হয়েছে 2025 সাল পর্যন্ত। এখানে দেখেন স্টার দেওয়া আছে 40, তারপরে 76, 107, 108, 120 এগুলো স্টার দেওয়া আছে, তারপরে এগুলো নতুন সেকশন থেকে প্রশ্ন আসছে। আর যেগুলোতে স্টার নাই সেগুলো আগে প্রশ্ন এসেছে, মানে পুরাতন ধারা, আর এগুলো নতুন ধারা। এগুলো এগুলো থেকে ইতিপূর্বে কখনো প্রশ্ন আসেনি। তাহলে 2025 সালের এমসিকিউ পরীক্ষায় 40, 76, 107, 108, 120 410, 447 এবং 500, এগুলো সম্পূর্ণ নতুন 8টি ধারা হতে প্রশ্ন আসছে। তাহলে 20টি প্রশ্নের মধ্যে 8টি নতুন, 12টি পুরাতন। সাংঘাতিক বিষয় না এটা? তাহলে শুধু বিগত জি। সালের যারা প্রশ্ন পড়ে যায়, শুধুমাত্র বিগত সালের প্রশ্ন পড়ে কি পাশ করা সম্ভব? না না না, যেহেতু নতুন ধারা আসছে অনেক। হ্যাঁ, যেহেতু নতুন ধারা আসছে, এটা কি যুক্তিক কথা? তাহলে আমি যে আইনের শুরুতেই আমি যে বিশ্লেষণ করে দিলাম, তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন যে নতুন সেকশন পড়তে হবে। অনেকেই ভাই শর্ট নোট দেন, শর্ট সাজেশন দেন, শর্ট সাজেশনে কি রিস্ক হয়ে যায় না? তাহলে আপনাকে ফাউন্ডেশন নোটটাকে ভালো করে পড়তে হবে, তাহলে আপনার ভবনটা মজবুত হবে। আপনি 10 তলা ভবন করবেন, পাইলিং করলেন না, ভূমিকম্পে পড়ে যাবে না, আপনার বিল্ডিং ফাটল ধরবে না, জি। তার মানে আপনার প্রস্তুতি মজবুত হবে না। এগুলো আপনি আগের ভিডিও, ব্যাচ ওয়ানের ভিডিও থেকে দেখে নেবেন। এখানে আমি সাজেশন দিয়ে দিয়েছি। সাজেশনে 255টি ধারা পড়তে হবে। ফাইনাল টাচ নোটে আমি 100-রও কম করে দিব, 100 ধারারও কম করে দিব। এখানে বলে দিয়েছি পরীক্ষার 1 মাস পূর্বে শর্ট সাজেশন দেওয়া হবে। 29 নভেম্বর পরীক্ষা হচ্ছে না, টেনশন নাই, দেরি হবে। আর যদি 29 নভেম্বর পরীক্ষা হয়, আমি কোর্স যেভাবে হোক কমপ্লিট করে দেবো। 7 দিন তোর খালি পড়াবো, সকাল সন্ধ্যা। ঠিক আছে? দেখেন এখানে বিন্যাস আছে, এই আইনে কোথায় কি আছে। আগের ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবেন, বোঝানোর কিছু নাই। দেখেন অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন আসে এখানে। দ্বিতীয়তে সাধারণ ব্যাখ্যা, তৃতীয়তে দণ্ড বা পানিশমেন্ট, চতুর্থ অধ্যায় আছে সাধারণ ব্যতিক্রম, পঞ্চমে প্ররোচনা বা অ্যাবেটমেন্ট। দেখেন খুব ছন্দ মিলিয়ে কিছু কৌশল দিয়ে দিছি কোন ধারাতে। যেমন এখানে অষ্টমে গণশান্তি, অষ্টমে যে গণশান্তি, গণশান্তি বিঘ্নকারী অপরাধ, এটা কিন্তু এবার 25 সালে আসছিল, তাহলে আমার নোট থেকে কমন।
বিন্যাস টু এ দণ্ডবিধির যত অপরাধ আছে দুই ভাবে ভাগ করা যায়। কয় ভাবে ভাগ করা যায়? দুই ভাগে। বাম পাশে ডান পাশে। বাম পাশে দেখেন অসংহত অপরাধ বা ইনচয়েড ক্রাইম। ইনচয়েড ক্রাইমটা আবার কি? অসম্পূর্ণ বা ইনকমপ্লিট ক্রাইম, মানে ক্রাইমটা করতে গেছে এখনো করেনি, চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি। যেমন প্ররোচনা, অ্যাবেটমেন্ট, 107-এ আছে, 305-এ আছে, 306-এ আছে। ষড়যন্ত্র, কনস্পাইরেসি, সেকশন 320 তে আছে। মানে ষড়যন্ত্র করলো 120-এ। কিন্তু হ্যাঁ, 120 তে আছে। জি। ষড়যন্ত্র করলো কিন্তু ষড়যন্ত্র অনুসারে কাজ করলো না। ষড়যন্ত্র করাই অপরাধ কিন্তু অপরাধটা সংঘটিত হলো না, মূল অপরাধ, তাও অপরাধ হবে। তার মানে এটা অসম্পূর্ণ অপরাধ। আমি ভাবলাম এই কাজটি করবো কিন্তু করলাম না, অপরাধটি হলো না, ইনকমপ্লিট। জি। ইনকমপ্লিট। প্রচেষ্টা মানে অ্যাটেম্প্ট, চুরি করতে গেলেও কিন্তু পারলো না, যেমন 307 ধারা অ্যাটেম্প্ট টু মার্ডার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বোঝা যাচ্ছে ক্লাস ভাই? জি স্যার। আচ্ছা, তাহলে এই পাশে যে তিন প্রকারের আমি দেখলাম: প্ররোচনা করা, তারপরে ষড়যন্ত্র করা, কোনো অপরাধের প্রচেষ্টা করা যেটা 307-এ অ্যাটেম্প্ট টু মার্ডার, 308 অ্যাটেম্প্ট টু কালপেবল হোমিসাইড, নরহত্যায় চেষ্টা, 309, 309 আছে হচ্ছে আত্মহত্যার প্রচেষ্টা, 393 আছে হচ্ছে দস্যুতার প্রচেষ্টা। হ্যাঁ, আর শেষে 511 আছে যে কোনো অপরাধের প্রচেষ্টা, যেগুলো অন্য ধারায় নাই। এগুলো আমরা পড়বো, কিন্তু পড়ার আগে পেনাল কোডে আসলে কি আছে সেটা একটা বড় সেন্সে, ব্রড সেন্সে দেখে নিচ্ছি। জি স্যার। তারপরে সংহত অপরাধ, মানে চয়েড ক্রাইম, যেটা সম্পূর্ণ অপরাধ বা কমপ্লিট ক্রাইম। কমপ্লিট ক্রাইমের মধ্যে আছে প্রথমে রাষ্ট্রবিরোধী অপরাধ, বাহিনী সংক্রান্ত অপরাধ। বাহিনী মানে আর্মি, নেভি, নৌবাহিনী, ওই যে এয়ার ফোর্স, বিমান বাহিনী, এনাদের কথা বলা হচ্ছে। শান্তি বিরোধী অপরাধ, সরকারি কর্মচারী সংক্রান্ত অপরাধ, নির্বাচন সংক্রান্ত অপরাধ। নির্বাচন সংক্রান্ত অপরাধ কখনো প্রশ্ন আসেনি, কিন্তু 2023 সালে একটা প্রশ্ন এসেছিল 171 থেকে। তো 171 থেকে একটা প্রশ্ন আসার কারণে আমি কিন্তু এখান থেকে প্রায় 5-7টা সেকশন যুক্ত করে দিয়েছি। এবং এখন নির্বাচন খুবই হট টপিক, তাই নির্বাচন থেকে প্রশ্ন আসতে পারে। সরকারি কর্মচারীর ক্ষমতা অবমাননা, মিথ্যা সাক্ষ্য দান। খসখস শব্দ হচ্ছে, একটু নীরব থাকার চেষ্টা করেন ভাই। মুদ্রা, জি স্যার। স্ট্যাম্প সংক্রান্ত অপরাধ, ওজন মাপকাঠি সংক্রান্ত অপরাধ, জনস্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অপরাধ, ধর্ম সংক্রান্ত অপরাধ, মানবদেহ সংক্রান্ত অপরাধ, সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। আচ্ছা, মানবদেহ সংক্রান্ত অপরাধ যেটা 12, হ্যাঁ, এটা একটু ভিন্ন কালি ব্যবহার করি। এই যে মানবদেহ সংক্রান্ত অপরাধ, এটা করলে কি হবে, কি করে হয়? যেমন এই 12 এখানে টেনে নিয়ে এসে আবার এর মধ্যে আবার 1 নম্বর জীবন ক্ষুণ্ণ করে অপরাধ। জীবন ক্ষুণ্ণকারী অপরাধগুলো আছে হচ্ছে, ভাই আপনার খসখস শব্দ যাচ্ছে না, আপনাকে মিউট করে দিলাম, না হলে ভিডিওর নয়েজ বেড়ে যাবে, আপনারাই পরে শুনতে খারাপ লাগবে রেকর্ডিংটা। আচ্ছা, তাহলে মানবদেহ সংক্রান্ত অপরাধ, এই যে 12 নম্বর যে অপরাধটা, এটা এইদিকে আছে। জীবন ক্ষুণ্ণ করে অপরাধ বলতে যেমন 300, 299 ধারা থেকে শুরু হবে, 299, 300, 301, 302, মানে খুন, খুন করে ফেলা, তারপরে আপনার মৃত্যু ঘটানো, ঘটানোর চেষ্টা করা, এগুলো। গর্ভপাত বিবিধ 312 ধারা থেকে শুরু হবে। মিসক্যারিয়েজ, আঘাত দেওয়া 319 থেকে শুরু হবে। আঘাত, গুরুতর আঘাত, এগুলো। অবৈধ বাধা অবরোধ 339 থেকে শুরু হবে। বল প্রয়োগ ও আক্রমণ করা, মনুষ্যহরণ, অপহরণ, দাসত্ব, শ্রমে বাধ্য করা, কিডন্যাপিং, অ্যাবডাকশন, এগুলা। নারী ধর্ষণ 375 ধারায় আছে, 375 এবং 76 ধারায়। অস্বাভাবিক অপরাধ, যেটাকে আমরা সমকামিতা বলি। তো বাংলাদেশে সমকামিতার জন্য কোনো কি নাই, আইন নাই। সমকামিতা অপরাধী অপরাধ, কিন্তু এটার জন্য কোনো আইন নাই। এখানে 377 ধারা আছে, 377 ধারায় সমকামিতা হচ্ছে অপরাধ। এই হচ্ছে মানবদেহ সংক্রান্ত অপরাধ। এরপরে চলে যায় আমরা সম্পত্তি সংক্রান্ত অপরাধ।
হ্যাঁ, সম্পত্তি সংক্রান্ত অপরাধগুলো আমরা ব্যবহার করি। নীল রঙের সম্পত্তির বিরুদ্ধে অপরাধ কি কি? সম্পত্তির বিরুদ্ধে অপরাধ অনেক। একটা তো চুরি, বলপূর্বক গ্রহণ বা জোরপূর্বক আদায়, এটাকে চাঁদাবাজি বলা হয়। দস্যুতা ও ডাকাতি, সম্পত্তি আত্মসাৎ করা, কারো থেকে সম্পত্তি নিলাম ফেরত দেবো বলে আর মানে কোনো সম্পত্তি পেয়ে আর ফেরত দিলাম না, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। কেউ আমাকে বিশ্বাস করে সম্পত্তি দিল, তার আমানত খেয়ানত করলাম। চুরিকৃত মাল গ্রহণ, চোরাই মাল কিনে, অনেক সময় চোরাই মোবাইল কিনে, অনেক কিছু কিনে। ঢাকাতে কিন্তু গুলিস্তানে চোরাই কি মার্কেটই আছে। প্রতারণা করা, অনিষ্ট বা বিনাশ করা, অন্যের ক্ষতি করা। যেমন কেউ যদি কারো বাড়ি পুড়িয়ে দেয়, বাড়ি পুড়িয়ে দিলে কিন্তু যে অপরাধ করছে, পোড়ানোর কাজ করছে, তার লাভ হচ্ছেও না, ক্ষতি হচ্ছে না। কিন্তু যার যে ভিকটিম, তার বাড়ি পুড়ে যাচ্ছে, তার মানে একজনের ক্ষতি হবে কিন্তু যে ক্ষতিটা করবে তার কোনো লাভ হবে না। চুরি করলে কি হয়, একটা মোবাইল ফোন চুরি করলে যার মোবাইল ফোন চলে গেল তার ক্ষতি হলো, কিন্তু যে চুরি করে নিয়ে গেল তার তো একটা মোবাইল ফোন আসলো, লাভ হলো। কিন্তু অনিষ্ট বা বিনাশ, এই অপরাধের ক্ষেত্রে কারো লাভ হয় না, শুধু ক্ষতি হয় একজনের বা একাধিক ব্যক্তির। অনধিকার প্রবেশ, অন্যের জমিতে বা বাড়িতে প্রবেশ, ব্যাংকের কোনো ক্ষতি করা, এই হয়ে গেল অপরাধ। আচ্ছা, জালিয়াতি ও জালকরণ। জালিয়াতি ও জালকরণ, জাল জালিয়াতি করা, কাগজপত্রের মাধ্যমে প্রতারণা করাকে জাল জালিয়াতি বলে। আমরা এগুলো দেখবো, কিন্তু এখন পেনাল কোডের মধ্যে আসলে কি কি আছে সেটা বোঝানোর চেষ্টা করছি। চাকরি চুক্তি ভঙ্গ, বিবাহ সংক্রান্ত অপরাধ, মানহানি, ভীতি প্রদর্শন, অপমান ও বিরক্তিকরণ, এগুলো আছে পেনাল কোডে। এরপরে পেনাল কোড পরিচিতি। পরিচিতিতে কি কি আছে? ভারতীয় উপমহাদেশে আইন কমিশন গঠন করা হয় কেন? পেনাল কোড তৈরি করতে হবে তাই। কত সালে? 1834 সালে। আইন কমিশনের চেয়ারম্যান বা সভাপতি ছিলেন থমাস ব্যাবিংটন ম্যাকুলে বা ম্যাকলিন, লর্ড ম্যাকুলে। আইন কমিশনের অন্য তিনজন কমিশনার জি.ডব্লিউ. অ্যান্ডারসন, এফ. মিলেট এবং জে. এম. ম্যাকলিট। তাহলে দেখেন এখানে দণ্ডবিধি আইনের খসড়া বা ড্রাফট প্রস্তুতকারী সদস্য মোট 4 জন। তার মধ্যে ম্যাকুলে হচ্ছে সভাপতি বা চেয়ারম্যান, আর বাদ বাকি শুধুমাত্র কমিশনার। তাহলে টোটাল 4 জন কমিশনার। যেমন নির্বাচন কমিশনার থাকে, নির্বাচন কমিশনের তার মধ্যে একজন প্রধান থাকে, তেমনি এই প্রধানকে চেয়ারম্যান বা সভাপতি বলা হচ্ছে। তাহলে তিনিও কমিশনার, ম্যাকুলিনও একজন কমিশনার। তাহলে ম্যাকলি বা ম্যাকুলিন ইনিও কমিশনার, আন্ডারসন কমিশনার, মিলেট কমিশনার এবং ম্যাকলিডো কমিশনার। তার মধ্যে এই কমিশনার 4 জনের মধ্যে ম্যাকুলে বা ম্যাকুলিন, লর্ড ম্যাকুলে, ইনি হচ্ছে চেয়ারম্যান ছিলেন। এই নামগুলো মনে রাখতে হবে, বিগত সালে একবার প্রশ্ন এসেছিল। আমি প্রথমে বলে দিলাম যে এটি 45 নম্বর আইন, অনেক আগে বললাম। এই যে আমি যে পড়াগুলো পড়ে দিচ্ছি, এখন আমি একটু ফাস্ট যাব। কেন ফাস্ট যাব? এই যে প্রতিটা লাইন পড়ে দিচ্ছি, এটা আপনার নোটে আছে, আপনি পড়ে নেবেন। এবং এই পড়ে দেওয়ার কাজ এবং বুঝিয়ে দেওয়ার কাজ আমি এর আগেও একবার করেছি, এই নোট থেকেই, যেটাকে ফাউন্ডেশন কোর্সের ব্যাচ 1-এ, সেটার ভিডিও অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো আপনারা দেখে নিলে এই পড়াগুলো পেয়ে যাবেন। এখন আমি কি করব, যেগুলো থেকে প্রশ্ন বেশি আসার সম্ভাবনা আছে, মানে ফাইনাল টাচ নোটে সাজেশনটা আমি কিন্তু লিক করে দিচ্ছি। ফাইনাল টাচ নোটে যে সেকশন বা যেই জায়গাগুলো আমি বেশি গুরুত্ব দিয়েছি, যেগুলো রেখেছি, সেগুলোই আমি একটু এখন হাইলাইট করে মূল মূল জায়গাগুলো একটু দেখিয়ে দেবো। বাদ বাকিগুলো আপনারা পড়ে নেবেন, আমি যেটা পড়বো সেটাও পড়বেন, পুরোটাই পড়বেন। আচ্ছা, এই আইনটা পাশ হয় হচ্ছে 1860 সালের 6 অক্টোবর আইন পাশ হলো বা প্রবর্তন হলো। আর এই আইনটা কার্যকর হলো 2 বছর পরে, 1862 সালের 1 জানুয়ারি। তাহলে পাশ হয়েছে 1 সালে, আর কার্যকর হয়েছে আরেক সালের আরেক তারিখে। কার্যকরের ইংরেজি হচ্ছে ইফেক্টিভ হওয়া। এই আইনটি সর্বশেষ সংশোধন হয়েছে 2004 সালে। 2004 সালের পর এটা সংশোধন করা হয়নি, সংশোধন করা উচিত। এই আইনটির প্রকৃতি কেমন? এই আইনটি একটি বিধিবদ্ধ আইন, মৌলিক আইন, তত্ত্বগত আইন, ইংরেজিতে সাবস্ট্যান্সিয়াল ল। আমরা 7টি আইন পড়বো, 7টি আইনের মধ্যে প্রসিডিউরাল ল আছে 5টি এবং সাবস্ট্যান্টিভ বা তত্ত্বগত আইন আছে 2টি।
এই পেনাল কোড হচ্ছে ক্রিমিনাল ল, যেটা একটা সাবস্ট্যান্টিভ বা তত্ত্বগত বা মৌলিক ল। আর একটা সিভিলের ক্ষেত্রে আছে এসআর অ্যাক্ট বা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন। তাহলে দণ্ডবিধি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন এই দুইটি আইনই কি সাবস্ট্যান্টিভ বা তত্ত্বগত, বাকি পাঁচটাই হচ্ছে প্রসিডিউরাল বা পদ্ধতিগত। মনে থাকবে তো আশা করি। এগুলো ফাইনাল টাচ নোটে আছে। দেখেন, ইতিহাস মনে রাখার কৌশল একটু আগে আমি যেগুলো পড়লাম সেগুলো এখানে কিন্তু দেওয়া আছে, একটু দেখে নেবেন। আচ্ছা, প্রথম পার্ট প্রাথমিক বিষয়সমূহ থেকে বিগত বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার প্রশ্ন সমূহ, মানে বিগত বছরের প্রশ্নগুলো, সেগুলো এখানে দেওয়া আছে। যেটা বুঝতে পারবেন না আমাকে মেসেজ করবেন স্যার। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করার উপায় হচ্ছে আমার নোটের সংশ্লিষ্ট জায়গায় একটু মার্ক করে ছবি তুলে পাঠিয়ে দিবেন ওই পেজের, অথবা আপনি উল্লেখ করতে পারেন এই যে স্যার আপনার নোটের পৃষ্ঠা নম্বর 18, এটা কত পড়ছে 18, পৃষ্ঠা নম্বর 18-র এমসিকিউ প্রশ্ন 3 নম্বর স্যার বুঝতে পারছেন, একটু বুঝাই দেন, বা আমার মনে হচ্ছে এখানে ভুল আছে, আপনার ভুল করেছেন, এইভাবে আপনি প্রশ্ন করতে পারেন। তাহলে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে প্রশ্ন নম্বর অথবা ধারা বা পৃষ্ঠা নম্বরে কি বুঝতে পারছেন না সেটা আমাকে টেক্সট করে পাঠিয়ে দিবেন। ভয়েস আমাকে কখনো ভয়েস দিবেন না। আমি ভয়েস দিতে পারি কিন্তু আপনারা ভয়েস দিবেন না। কি কারণে? আমি কোর্টের মধ্যে থেকে আপনি যখন টেক্সট পেলাম আমি সঙ্গে সঙ্গে উত্তর পাবেন। ভয়েস দিলে উত্তর পেতে দেরি হবে, কারণ কোর্টের মধ্যে থেকে ভয়েস শোনা সম্ভব না। কিন্তু কোর্টের মধ্যে ফোনে কিন্তু আমি কি করতে পারবো, আপনার টেক্সটটা পড়তে পারবো। ছবি পাঠাবেন, লিখে পাঠাবেন, কিন্তু ভয়েস দিবেন না আমাকে। আমি উত্তর ভয়েস দিতে পারি, কারণ আপনি তো আর কোর্টের ভেতরে বসে নাই আমার মতন।